ওই লাল রঙের লজেসটা আনবে। পাশের বাড়ি পুটি আজ একটা খাচ্ছিল, দেখতে খুব সুন্দর। সবুরে মেয়া ফলে রে দিদি ভাই, আগে এই বুড়িকে একটু জিরোতে তো দে। লেবু দিয়ে কি আর ইলিশ মাছের স্বাদ মেটে? দাদি একটু সাহায্য করলে তবেই আজ রাতের পিঠা হবে। না গো মা, না, তোমার এই স্মৃতি আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। না। আয় রে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে টফিটুন্স গল্প তোরি। বুঝলে মালতী, আজ একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো গো। মাঠের কাজ আজ খুব বেশি নেই, কিন্তু মনটা কেন জানি না একদমই মানছে না। এক অদ্ভুত অস্থিরতা হচ্ছে, বুঝলে। কেন গো, হুট করে এমন অস্থির লাগছে কেন? শরীরের কি কোনো কষ্ট হচ্ছে তোমার? রোদ গরমে আবার শরীর খারাপ করলো না তো? না রে, শরীর ঠিকই আছে, কিন্তু ঘরের হাঁড়ির খবর তো আর ভালো না। চালের ড্রামটা আজ সকালেই দেখলাম একদম তলানিতে ঠেকেছে। ভাবছিলাম আজ মাঠের কাজ সেরে মহাজনের কাছে একবার যাব, যদি গত 2 মাসের বকেয়া টাকাটা আদায় করা যায়। কিন্তু সে লোক তো যেমন করা তেমন কৃপণ। টাকা বের করা কি আর অত সহজ? তুমি অত ভেবো না তো, অভাব আছে বলেই তো আমরা মানুষ। দুপুরের জন্য ওই লাল শাক আর একটু আলু ভর্তা করব ভাবছি। মাটির তলার আলু কটা তো এখনো আছে, উপরওয়ালা ভরসা, ওতেই পেট ভরে যাবে। অভাবের সংসারে হাসিটাই আসল গো, ওটা হারিয়ে ফেলো না। তুমি সাবধানে যেও। বাবা বাবা, আজ ফেরার সময় আমার জন্য ওই লাল রঙের লজেসটা আনবে। পাশের বাড়ি পুটি আজ একটা খাচ্ছিল, দেখতে খুব সুন্দর। আনবো মা, অবশ্যই আনবো। তুই লক্ষ্মী হয়ে থাকিস, আর বাড়িতে থেকে মায়ের কথা শুনিস, কেমন? আরে, ও তো মা। মা, তুমি এই অসময় রিক্সা করে আসছো কেন? মা, আপনি পাশের গ্রাম থেকে এত সকালে রিক্সা করে আসলেন? শরীর ঠিক আছে তো আপনার? কোনো অসুখ বিসুখ হয়নি তো? কেন রে, নিজের জন্ম দেওয়া ছেলের বাড়ি আসতে কি এখন থেকে দিনক্ষণ আর পঞ্জিকা দেখে আসতে হবে নাকি? পাশের গ্রামে একা ঘরে মনটা হাহাকার করছিল, একদম ভালো লাগছিল না। শরীর কি আর আগের মতো আছে? ভাবলাম শেষ কটা দিন ছেলের কোলেই কাটিয়ে যাই। না মা, এটা তো খুশির কথা। তুমি আসবে তাতে আর সমস্যা কিসে? আসলে আমরা তো আগে থেকে কিছুই জানতাম না। জানলে আমি নিজেই গিয়ে তোমাকে নিয়ে আসতাম। আমাদের অবস্থা তো জানোই মা, ওর তোর একদম অগোছালো। জানি জানি, তোর ওই এক মুখস্থ কথা, অভাবের ঘর। মেজ ছেলের অত বড় অট্টালিকায় গিয়েছিলাম শহরে, তা সেখানেও তো মন টিকলো না। শুধু বড় বড় কথা আর দেমাগ। ভাবলাম নিজের ভিটে যাই, দেখি আমার মধু কেমন আছে, অন্তত একটু শান্তিতে তো নিঃশ্বাস নিতে পারবো। একদম ঠিক করেছেন মা, আপনি এসেছেন, আমাদের এই ভাঙা ঘরটা আজ খুশিতে ভরে গেল। আসুন মা, দাওয়া এসে বসুন, আমি আপনার হাত পা ধোয়ার জল দিচ্ছি। ময়না, যা তো মা, দাদির জন্য পাখাটা নিয়ে আয়। দাদি দাদি, তুমি আমার জন্য কি এনেছো? তোমার ওই বড় পোটলাই কি আমার জন্য খেলনা আছে? সবুরে মেয়া ফলে রে দিদি ভাই, আগে এই বুড়িকে একটু জিরোতে তো দে। ঘরে তো ঢুকি, তারপর দেখা যাবে কার পোটলায় কি আছে। কিরে মধু, পাতে তো শুধু সাদা ভাতের পাহাড় দেখছি, সাথে কি কেবল এই এক বাটি জলের মতো পাতলা ডাল আর একদলা আলু ভর্তা? একটু মাছের ঝোল বা তরি তরকারি কিছুরি কি মুখ দেওয়া যাবে না আজ? মা,
এবার আকাশটা আমাদের উপর একদমই সদয় হয়নি। চৈত্র মাসের রোদে ক্ষেতের ধান সব পুড়ে ছাই হয়ে গেল। যেটুকু গোলায় উঠেছে তা দিয়ে সারা বছর আধপেটা খেয়ে চলাই দায়। তাই আজ আর বাজারে গিয়ে পকেট থেকে টাকা বের করার সাহস পাইনি মা। তাই বলে শুধু ডাল ভাত? আমি বুড়ো মানুষ আসবো শুনেও কি এক পোয়া মাছও জোগাড় করা গেল না? তোর দিনকাল কি দিন দিন অতটাই খারাপ হচ্ছে নাকি? মেজো ছেলের ওখানে মাছ মাংস ছাড়া তো আর কিছু বুকে তোলাই দায় ছিল। টেবিল ভর্তি খাবার থাকতো সব সময়। মা, আপনি একদম রাগ করবেন না। কাল সকালে মধু সূর্য ওঠার আগেই বাজার থেকে তাজা মাছ নিয়ে আসবে। আজ একটু দেরি হয়ে গিয়েছিল তো, তাই সব শেষ হয়ে গেছে। আপনি এই আলু ভর্তাটা একটু মুখে দিয়ে দেখুন না মা। আমি নিজের হাতে শুকনো লঙ্কা আর বাটা মশলা দিয়ে করেছি, আপনার ভালো লাগবে। বলি বৌমা, তুমি তো এই ঘরের লক্ষ্মী। শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে কি আর ভাতের শ্রী ফেরে? শহরের মেজো বউকে দেখতাম অল্প টাকায় সামান্য জিনিসে কি সুন্দর 4-5 পদ রান্না করে সাজিয়ে রাখতো। তুমি কি কিছুই শেখোনি? হাত গুটিয়ে শুধু কপালকে দোষ দিলে কি আর কপালে মাছের মুড়ো জোটে? মা, তুমি ওর ওপর কেন দোষ দিচ্ছ? ঘরে চাল ডাল যা থাকবে ও তো তাই রান্না করবে। ও তো আর জাদুকর নয় যে শূন্য হাঁড়ি থেকে মাছের কালিয়া বের করবে। আর ও তো সাধ্যমতো চেষ্টা করেছে। শোনো ছেলের কথা, আজ কয়েক বছর পরে মায়ের কথা বুঝি কানে তিতা লাগছে? আমি কি তোর অমঙ্গল চাইছি? আমি তো বলছি সংসারে অভাব থাকলে বুদ্ধি দিয়ে চলতে হয়, সাশ্রয় করতে হয়। বৌমার তো দেখছি সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। দাদি, মা তো আর সকাল থেকে একটা দানাও মুখে তোলেনি। হাঁড়িতে যতটুকু ডাল ছিল সব তোমার জন্য বড় বাড়িতে তুলে রেখেছে। মা বলছিল দাদি শহর থেকে এসেছে, তার যেন ডালটুকু খেতে কোনো কষ্ট না হয়। ওরে ময়না, ছোট মানুষ ছোটদের মতো থাক। মা, আপনি খেয়ে নিন তো, তরকারিটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বরং আপনার জন্য বাগান থেকে একটা গন্ধরাজ লেবু তুলে আনি, তাতে ভাতে মেখে খেলে আপনার মুখে রুচি আসবে। লেবু দিয়ে কি আর ইলিশ মাছের স্বাদ মেটে? দাও, যা দিয়েছো তাই খাই। এই পোড়া কপালে যা আছে তা তো হবেই। বলি ও বৌমা, এখনো কি চাল ঝাড়া শেষ হলো না? কাজের শ্রী তো তোমার দেখার মতো। মেজো ছেলের বাড়ির কাজের লোকটাও তোমার চেয়ে দ্রুত হাত চালায়। শহর বলে কথা, সেখানে অলস মানুষের ঠাঁই নেই। মা, চালগুলো একটু পুরনো তো, তাই বেছে পরিষ্কার করছি। আপনি একটু বসুন মা, আমি চা করে দিচ্ছি। চা? ওই এক কাপ চা দিয়ে কি আর পেট ভরে? মেজো বউ তো বিকেলের নাস্তায় কত রকমের ফল আর দামি বিস্কুট সাজিয়ে দিত। আর এখানে এসে তো দেখছি শুধু অভাব আর অন্ধকার। এই নড়বড়ে ঘরে তোমরা থাকো কি করে? শ্রী বলতে তো কিছুই নেই। মা, অট্টালিকা হয়তো আমরা দিতে পারিনি, কিন্তু এই মাটির ঘরেও কিন্তু আপনার ছেলের অনেক ভালোবাসা মিশে আছে। একটু মানিয়ে নিলে দেখবেন এই কুঁড়ে ঘরটাও শান্তির মনে হবে। ভালোবাসা দিয়ে কি আর পেট ভরে? আমার মেজো ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে কত কি যৌতুক এসেছিল, বিছানা, আলমারি, গয়না। আর তুমি তো খালি হাতে এই ঘরে ঢুকেছো। মধুর কপালে তোমার মতো একটা মেয়ে জুটেছে বলেই তো আজ ওর এই দশা। আমার কপালটাই পোড়া। মা, আমার বাপের বাড়ি গরিব ছিল ঠিকই, কিন্তু তারা আমাকে মানুষের সাথে সদ্ভাব রাখা শিখিয়েছে। আজ হয়তো আমাদের সুসময় নেই, কিন্তু দিন তো সব সময় এক থাকে না মা। আপনি একটু ধৈর্য ধরুন। বড় বড় কথা শিখতে তো আর পয়সা লাগে না, কাজে তো লবডঙ্কা। যাও, তাড়াতাড়ি রাতের ব্যবস্থা করো। নুন ভাত যা খাওয়াবে অন্তত সময় মতো তো দিও। মা, ঠাকুমা তোমাকে কেন বকছে? তুমি কি কাঁদছো? না রে মা, ধোয়ায় চোখটা লাল হয়েছে শুধু। চল, আমরা দুজন মিলে ঠাকুমার জন্য রাতের খাবারের ব্যবস্থা করি। বড়রা একটু রাগ করলে তাকে আদর দিয়ে শান্ত করতে হয়, বুঝলি?
ময়না, শোন মা, দাদি আজ দুপুর থেকে খুব ঘুম মেরে আছে। তুই এখন দাদির কাছে যা তো, গিয়ে একটু আদুরে গলায় বল মা চালের গুঁড়ো করতে পারছে না একা হাতে, দাদি একটু সাহায্য করলে তবেই আজ রাতের পিঠা হবে। যা তো মা, লক্ষ্মী সোনা মা আমার। আচ্ছা মা, আমি এখনই যে দাদিকে রাজি করাচ্ছি। দাদি, ও দাদি, এই অন্ধকারে একা একা কি করছো? আমার না একদম ঘুম আসছে না, পেটে কেমন জানি ইঁদুর দৌড়াচ্ছে। কেন রে দিদি ভাই, রাতে তো পেট ভরেই ভাত খেয়েছিস, এখন আবার কি হলো? ওটা তো ভাতের খিদে ছিল দাদি, এখন না পিঠার খিদা পেয়েছে। মা বলছিল আজ নাকি ভাপা পিঠা বানাবে, কিন্তু মা একা হাতে চালের গুঁড়া করতে পারছে না। মা বলছিল তুমি নাকি পিঠা বানাতে খুব ওস্তাদ, তুমি যদি একটু পাশে গিয়ে দাঁড়াও আর সাহায্য করো তবেই নাকি আজ পিঠা হবে। চলো না দাদি, সবাই মিলে পিঠা খাই। তোর মা বলেছে আমি ওস্তাদ? এখন বুঝি এই অকেজো বুড়িটার কদর বেড়েছে। মেজ বউ তো বলতো আমার নাকি সেকেলে স্বভাব, কিছুই জানি না। কিছু কাকিমণি কি বলেছে তা জানি না, কিন্তু মা বলেছে তোমার হাতের পিঠা না খেলে নাকি পিঠা আসল স্বাদই পাওয়া যায় না। চলো না দাদি, আমি কি তবে আজ পিঠা না খেয়ে ঘুমাবো? আহারে, নাতনি আমার না খেয়ে ঘুমাবে? আর দাঁড়া দেখি তোর মা আবার কি ফোন দিয়ে এটেছে, ছোট মানুষটাকে দিয়ে ঢাল বানাচ্ছে। চল দেখি বুড়ো হাড় কটার কতটুকু সয়। বলি মালতী, এই রাত দুপুরে এখন চাল কোটার ধুম পড়েছে কেন? বুড়ো হাড় কি আর এত খাটুনি সয়? এই বয়সে এখন আমায় দিয়ে ঢেকিতে পা দেওয়াবি নাকি রে? ছি ছি মা, আপনাকে দিয়ে কেন কষ্ট করাবো? আপনি শুধু এই পিঁড়িটা একটু আরাম করে বসুন না, আপনি পাশে বসলে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। আসলে আপনার মতো অত সুন্দর পিঠার নকশা তো আমি জন্মেও শিখতে পারলাম না। মধু তো সব সময় বলে মা যখন পিঠা বানাতো মনে হতো যেন থালায় ফুল ফুটে আছে। মধু মধু এখনো মনে রেখেছে সেই দিনগুলোর কথা। পাগল ছেলেটা, তখন অভাব ছিল ঠিকই, কিন্তু ওর বাবা পিঠা খেতে বড় ভালোবাসতো। ওর কথা মনে পড়লেই বুকটা কেমন হু হু করে ওঠে রে। মা, ওভাবে বলবেন না, আপনার তো মধু আছে, আমরা আছি, আপনি কেন আমাদের থেকে দূরে দূরে থাকেন মা? আসলে ভয় পাই রে বৌমা, ভয় পাই পাছে তোরা আমায় পর করে দিস। মেজ ছেলের বউ তো আমাকে একটা আপদ মনে করতো, ড্রয়িং রুমে পর্যন্ত যেতে দিত না, সারাদিন শুধু তার বাপের বাড়ির আভিজাত্যের গল্প শোনাতো। ভাবলাম এখানে এসেও বুঝি আমি একটা বোঝা হয়ে থাকবো, তাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, একটু কড়া হতে চেয়েছিলাম, পাছে তোরা আমায় তাড়িয়ে দিস। ও কথা আর মুখেও আনবেন না মা, আপনি তো আমাদের বট গাছ, আপনার ছায়া ছাড়া কি এই সংসার টেকে? অভাব আমাদের আছে ঠিকই, কিন্তু আপনার সম্মানে কোনো দিন আঁচ লাগতে দেব না, আপনি তো আমাদের নিজের মা। ভুল বুঝেছি রে বৌমা, সোনার মোহরের চেয়েও দামি সোনা তুই আমার এই ভাঙা ঘরে এসেছিস। মেজ বউয়ের ঐশ্বর্য ছিল, কিন্তু তোর মতো মন ছিল না। দে চালের গুঁড়োটা এবার আমার হাতে দে দেখি, আমার দিদি ভাইয়ের জন্য কয়েকটা সুন্দর নকশি পিঠা বানিয়ে দিই। মালতী, ঘরে আজ এক দানা চালও আর অবশিষ্ট নেই। মা আসার পর কালকের ওই জমানো চালটুকু দিয়ে কোনো মতে রাতটা কেটেছে। সকালে মহাজনের কাছে গিয়েছিলাম একটু দয়া ভিক্ষা চাইতে, কিন্তু সে লোক সাফ জানিয়ে দিয়েছে আগের বকেয়া না মেটালে আর একটা কণা কড়িও ধার দেবে না। আমি এখন কি করি বলতো? পরিবারের এই 4টে প্রাণ আজ কি খাবে? তুমি ভেঙে পড়ো না গো, কপালে যা আছে তা তো হবেই।
আমি না হয় আজ দুপুরের জন্য পাশের বন থেকে কিছু শাক পাতা তুলে আনি, ও দিয়েই চালিয়ে নেব। উপরওয়ালা একটা না একটা পথ নিশ্চয়ই দেখাবেন। মধু, শোন, অনেক তো বড় বড় আর তিতা কথা বলেছি গত দুদিন। এবার এই বুড়ো মায়ের এই সামান্য জিনিসটা নে তো বাবা। মা, এ কি করছো তুমি? এ তো তোমার বিয়ের বালা, বাবার দেয়া শেষ স্মৃতি। গত 20 বছর ধরে কত ঝড় ঝাপটা, কত অভাব গেল, কিন্তু তুমি তো কোনোদিনও হাতছাড়া করোনি মা। না মা, এটা আমি নিতে পারবো না, মরে গেলেও না। আরে গাধা, গয়না কি মানুষের জীবনের চেয়ে বড়? তোর বাবা যখন এগুলো আমায় দিয়েছিল তখন আমাদের ভালোবাসার দিন শুরু হয়েছিল। আজ আমি আমার এই ছেলের সংসারে ভালোবাসার এক নতুন দিন শুরু করতে চাই। তুই এটা নিয়ে বাজারে যা, কোনো ভালো দোকানে এগুলো দিয়ে ঘর ভর্তি চাল আর তোর মাঠের জন্য ভালো সার কিনে আন। কিন্তু মা, তোমার শেষ সম্বলটুকু আমি কিভাবে? থাম মধু, আর একটাও কথা বলবি না। আমি এতদিন শুধু তোদের অভাব দেখেছি, তোর বউয়ের ভুল খুঁজেছি। ভেবেছিলাম আমি বোধহয় তোদের ওপর বড় একটা বোঝা হয়ে আছি, কিন্তু কাল রাতে আমি বুঝেছি রে, আমার আসল সম্বল এই সোনার বালা নয়। আমার আসল সম্বল হলো এই বৌমা। ও আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে নুন ভাতেও পরম শান্তি থাকে যদি মনে মমতা আর শ্রদ্ধা থাকে। মা, আপনি ওসব কি বলছেন? আপনি তো আমাদের মাথার ছায়া। আমরা না খেয়ে থাকলেও আপনার এই স্মৃতি হারানো আমাদের সইবে না। না রে মা, তুই তো নিজের খাবারটুকু আমায় দিয়েছিস, আমাকে সম্মানের সিংহাসনে বসিয়েছিস। তোরা থাকতে আমার আর কিসের ভয়? আমি থাকলে তোরা আরো সাহস পাবি রে। তুই আমার ঘরটাকে আগলে রেখেছিস, এবার এই মা তোদের আগলাবে। নিয়ে যা মধু, দেরি করিস না, আজ ঘরে উৎসব হবে। না গো মা, না, তোমার এই স্মৃতি আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। না, তুমি তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, এটাই আমাদের সব থেকে বড় শক্তি। অভাব আমাদের আছে ঠিকই, কিন্তু আমরা তো পঙ্গু হয়ে যাইনি। তুমি দেখো মা, মুরব্বির দুয়ার, আমাদের সবার রিজিক যেহেতু আজ এক হয়েছে, এবার আমাদের ভাগ্য ঠিক খুলবে। আমি আজই মহাজনের কাছে গিয়ে শেষ একবার সুযোগ চাইব। তারপর শুরু হলো এক নতুন লড়াই। মধু দিনরাত এক করে মাঠে হাড় ভাঙ্গা খাটুনি দিল, আর ঘরে মালতী ও মা মিলে বাড়ির পেছনের পতিত জমিতে হরেক রকম সবজি আর পুকুরের মাছ চাষ শুরু করলেন। মায়ের অভিজ্ঞ হাতের ছোঁয়ায় যেন অনুর্বর মাটিতেও সোনা ফলতে শুরু করলো। মালতী, মালতী, ও মালতী, চটজলদি বের হয়ে এসো। আরে এসো তো সবাই, দেখো, দেখে যাও। আমাদের পুকুরের মাছ আর ক্ষেতের টাটকা সবজি বিক্রি করে আজ মহাজনের পাই পাই বকেয়া শোধ করে দিয়েছি। শুধু তাই নয়, সবার জন্য নতুন কাপড়ও এনেছি গো। দেখেছিস মধু, আমি তোদের বলেছিলাম না, পরিবারের সবাই এক থাকলে আর মুরব্বির দোয়া সাথে থাকলে উপরওয়ালা ঠিকই বরকত দেয়। আজ আমার বুকটা ভরে গেল রে। বাহ মা, আজকের মাছটা কিন্তু খুব মিষ্টি। দাদি, তুমি যে কথা দিয়েছিলে কাল থেকে আমরা আবার নকশি পিঠা বানাতে বসবো তো? শুধু পিঠা কেন রে দিদি ভাই, এখন থেকে এই ঘরে অভাবের কান্না নয়, রোজ খুশির উৎসব হবে। আমাদের মায়ার সংসার এখন ভরে উঠেছে। অভাব আমাদের ঘর থেকে আজ চিরতরে বিদায় নিয়েছে মা। আমি আজ বুঝতে পেরেছি, ঐক্য আর ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিচ্ছুই নেই। এখন থেকে আমরা এই চারজন কোনোদিনও একে অপরকে ছেড়ে যাব না।
আমরা অনেকেই মনে করি বৃদ্ধ বাবা মা আমাদের উপর বোঝা কিংবা অতিরিক্ত খরচ, কিন্তু ধ্রুব সত্য এই যে তারা আমাদের সংসারে কেবল অতিথি হয়েই আসেন না, বরং তারা তাদের নিজস্ব রিজিক মহান সৃষ্টিকর্তার কাছ থেকে সাথে করে নিয়ে আসেন। আপনি তাদের খাওয়াচ্ছেন না, বরং তাদের উশিলায় সৃষ্টিকর্তার আপনার ঘরে বরকত বাড়িয়ে দিচ্ছেন। আপনি তো কেবল তাদের সেই সেবার পবিত্র সুযোগটুকু পেয়েছেন মাত্র। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে জানান। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। দেখা হবে আগামী পর্বে।